ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু কোনো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তার রাজনৈতিক কোনো ধীশক্তি নেই, তার রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা সে অর্থে নেই এবং একটা রাজনৈতিক দল করে নির্বাচনে জিতে আসার ক্ষেত্রে তার কোনো ট্র্যাক রেকর্ড নেই। তলে তলে দেশটা বাংলাদেশ বিভিন্ন পরাশক্তির কাছে এক এক করে অনেকটাই কিন্তু চলে গেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু এক কাট্টা, তারা কোনোভাবে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের তারা রাখতে চায় না। বর্তমানে ইউনূস সরকার যেখানে এই ধরনের অনেক পুশব্যাকের ঘটনা ঘটছে, কিন্তু ইউনূস সরকার চুপ কেন রয়েছে? কিন্তু তাহলে আওয়ামী লীগকে হঠাৎ করে ভয় কেন পাচ্ছে ইউনূস প্রশাসন? কেনই বা প্রজ্ঞাপন জারি করছেন? কেনই বা বাংলাদেশ জুড়ে এরকম একটা মহল তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে ফিরতে পারে? ইউনূস প্রশাসন শুরুর দিকে যে দম তারা দেখাচ্ছিল যে কিছু হলেও অন্তত ত্রাণ কার্য গিয়ে পৌঁছানোর ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে তারা সেই অবস্থায়। এখন বাংলাদেশে এই যে সংস্কার বা এই সমস্ত কথা বলে মানুষের মধ্যে যে আশার একটা সঞ্চার করেছিলেন মোহাম্মদ ইউনূস, সেই আশা কিন্তু অনেকটাই মানুষ এখন ম্রিয়মাণ হয়ে পড়েছে। জুলাই মাসের 29 তারিখ বাংলাদেশে থরহরিকম্পমান ডক্টর ইউনূস তার প্রশাসন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে 7 তারিখ পর্যন্ত। তার কারণ 7 তারিখে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কয়েকটা দিন ধরে বাংলাদেশে যাতে কোনো রকমভাবে বিতর্কিত জিনিস যাতে না হয়, আসলে ইউনূস প্রশাসন ইতিমধ্যে যতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আগের বিভিন্ন ভিডিওগুলোতে আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের কাছে এটা তুলে ধরতে চেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে হচ্ছে পারস্পরিক যে দ্বন্দ্ব রীতিমতো সহিংসতার আকার যে কোনো মুহূর্তে নিতে পারে। কারণ হিসাবে বেশ কিছু কারণ প্রতি মুহূর্তে উঠে এসেছে, কিন্তু আজকের কারণ হিসাবে দেখতে গেলে এই প্রজ্ঞাপনগুলোর মানেটা কি, যেখানে অধিকতর সতর্কতা পুলিশ প্রশাসনিক জায়গা থেকে জনগণের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন যে সমস্ত ডিজিটাল আউটলেটগুলো আছে বা প্রেস সচিব, তার যারা পেটোয়া বাহিনী আছে, তাদের দিয়ে এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। একটাই কারণ, সতর্কতা অবলম্বন। তারা প্রতি মুহূর্তে ভাবছেন এই বুঝি শেখ হাসিনা প্রবেশ করলেন অল অফ এ সাডেন, এবং এইটা তাদের কাছে হচ্ছে রীতিমতো আতঙ্কের মতো তাড়া করছে। গোপালগঞ্জে গিয়ে যে অভিজ্ঞতা তাদের হয়েছে, তারা এরকম একটা রেজিস্ট্যান্সের সামনে গিয়ে পড়বেন, যে কারণে এমনই পরিস্থিতি যেখানে গুলি না চালালেও হচ্ছে একটা অন্য ধরনের ক্রিয়া তৈরি হবে। আবার প্রতিক্রিয়া হিসাবে গুলি চালানোর পর গোটা জায়গায় যেভাবে আর কি এটা প্রচার পেল যে বাংলাদেশের সেনাবাহিনী তারা শান্তিরক্ষার পরিবর্তে তারা সরাসরিভাবে নিজের দেশের জনগণের উপর গুলি চালিয়েছে। এই ঘটনা নিঃসন্দেহে যখন হয়, তখন বাংলাদেশ সেনাবাহিনী কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এটা বললেন যে দেখো, যা যা আমাদের কর্তব্য করণীয়, যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি সবটাই আমরা করছি, কিন্তু আপনাদের দিক থেকে যে যে সমস্তগুলো করার কথা ছিল, অর্থাৎ নিরুদ্ধভাবে যাতে ওয়াকারুজ্জামানকে তার কাজ করতে দেওয়া যায়, সেই ব্যাপারে ওয়াকার এবং হচ্ছে অনেকেই বিভিন্ন সময় তারা বিব্রত বোধ করেছেন, বিশেষ করে ডক্টর ইউনূসের বেশ কিছু পদক্ষেপের জন্য। ফলে বিভিন্ন সময় সম্পর্কতে ফাটল ধরেছে, সেই ফাটল ক্রমশ চওড়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশে রাজনীতিতে গত 1 বছরে যেটা রেখে ঢেকে চাপা রাখা অবস্থায় ছিল, একটা অতি দক্ষিণপন্থী একটা সেখানে রাজনীতি শুরু হয়েছে। অতি দক্ষিণপন্থী রাজনীতি বলতে আমি এটাই বলছি যে বিভিন্ন ইসলামিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্ন সময় যে সমস্ত বড় বড় গণসমাবেশ করেছে, তাদের বক্তব্য 15 বছরে তাদের নাকি কিছু বলতে দেওয়া হয়নি, এবং শাপলা চত্বরে যেভাবে আর কি গুলি চলেছিল,
আওয়ামী লীগ সরকারের সময় সেই ঘটনাটাকে তারা বারবার সামনে নিয়ে এসে বলতে চায় যে এটা একটা স্বাভাবিক ঘটনা, শক্তি তাদের আগেও ছিল এ ব্যাপারে। এটা তারা ঠিকই বলছেন। 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যার পরবর্তী অধ্যায়গুলোতে বাংলাদেশে বিভিন্ন যে অতি দক্ষিণপন্থী শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর একটা বড় আবির্ভাব ঘটে, কিন্তু রাজনৈতিক সুবিধা তাতে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা রয়েছে। কারণ যত দিন গেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্পিরিটটাও সমানতালে কিন্তু অগ্রগতি লাভ করেছে, যদিও তার সাংস্কৃতিক মূল্য অনেকটাই হ্রাসমান ছিল, যে কারণে হচ্ছে একটা শক্তিশালী বাংলাদেশ তৈরি হওয়া মতো জায়গায় পৌঁছে গিয়েও কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারল না। তার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু কোনো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তার রাজনৈতিক কোনো ধীশক্তি নেই, তার রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা সে অর্থে নেই, এবং একটা রাজনৈতিক দল করে নির্বাচনে জিতে আসার ক্ষেত্রে তার কোনো ট্র্যাক রেকর্ড নেই, কিন্তু তিনি ক্ষমতাটা লাভ করতে চান, এবং ক্ষমতা লাভ করতে চান হচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলো তার কথা এবং তার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন। এটা একটা কষ্ট কল্পনা, মানে যে কল্পনা করতেও কষ্ট, এবং কষ্ট করে এই কল্পনাকে অর্জন করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চেষ্টাটাই করছিলেন। ফলে একেবারে তা প্রাণ লগ্নে এখন একটা পরিস্থিতি তার কাছে হচ্ছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তলে তলে দেশটা বাংলাদেশ বিভিন্ন পরাশক্তির কাছে এক এক করে অনেকটাই কিন্তু চলে গেছে। তারা সেখানে নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছে, এবং নিয়ন্ত্রণ কায়েম করার পর এরপর হচ্ছে সেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা আধিপত্য বিস্তার করবে, এবং আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে বাংলাদেশ তখন কি জোট নিরপেক্ষতার অবলম্বন করবে, বা তারা সরাসরি পাকিস্তান বা চায়নার সাথে সে অ্যাক্সিসে গিয়ে তাদের কতটা লাভবান হবে, না ভারত বৈরিতার কারণে ভারতের সাথে যে জায়গায় সম্পর্ক তারা করে রেখেছে সেই জায়গায় এগিয়ে এসে ভারতের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ নেই, কিন্তু আবার চুপচাপও হয়ে গেছেন। ভারত এই মুহূর্তে যে পদ্ধতি অবলম্বন করেছে তার কারণ হচ্ছে গোটা দেশ জুড়ে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনৈক্য থাকলেও একটা বিষয়ে কিন্তু ভারতে এখন এই মুহূর্তে একটা ঐক্যমত রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং রোহিঙ্গা ঠিক কত মানুষ সেখান থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে। এই প্রশ্নে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু এক কাট্টা। তারা কোনোভাবে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের তারা রাখতে চায় না। একমাত্র ব্যতিক্রম অবশ্যই পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে রয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গ এই সমস্যাটাকে তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে কতজন বাংলাদেশি এবং সীমান্তে ঠিক কী অবস্থাটা হয়ে রয়েছে এটা সম্পর্কে খুব ভালো মতোই আমাদের অবহিত আমরা রয়েছি। তাই সেই কারণে হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা সুচারু দক্ষ পদক্ষেপের জন্যে ভারত রাষ্ট্রের কাছে বারবার পশ্চিমবঙ্গ থেকে বার্তা যাচ্ছে। বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নে সরাসরি কখনো হুঙ্কার দিচ্ছেন, কখনো তিনি এই কথাটা বলতে চাইছেন যে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ঠেকানোর দায়িত্ব বিএসএফের। কিন্তু বিএসএফ এই ক্ষেত্রে কী কাজটা করছে আমরা জানি। বাংলাদেশে ইউনূস প্রশাসনের সাথে বিএসএফের প্রথম দিকে বিএসএফের বিরুদ্ধে তারা অনেক উদ্গার দিয়েছিলেন, অনেক রকম তারা তাদের যে বক্তব্য, তাদের যে বিরূপতা তারা প্রকাশ করেছিলেন, এবং বিশেষভাবে যে সমস্ত ইউটিউবাররা রয়েছেন যারা ভারত বিরোধী কট্টর অবস্থান নেন তারা বারবার করে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ভূমিকার প্রশ্ন তোলার ক্ষেত্রে বর্তমানে ইউনূস সরকার যেখানে এই ধরনের অনেক পুশব্যাকের ঘটনা ঘটছে, কিন্তু ইউনূস সরকার চুপ কেন রয়েছে? এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে ইউনূস সরকারের তো কোনো রকম দেখছি কোনো প্রতিবাদ নেই, যেটা শুরুর দিকে বিএসএফ নিয়ে বলেছিল উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে, কত কিছু না বলেছে, হঠাৎ এরকম ম্রিয়মাণ হয়ে গেলেন কেন? এই কথাটাই শুরুর দিকে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। তিনি কার্যত অনেকটা হচ্ছে সেই বৃদ্ধ শাহজাহান যিনি বন্দি অবস্থায় রয়েছেন এবং পুরোপুরি হচ্ছে ঔরঙ্গজেব তার শাসন কার্য পরিচালনা করছেন। এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই এরকম হয়েছে। কিছু জায়গায় এনসিপি এবং সমস্ত মিলিয়ে জামাত ইসলামী তারা একটা রাজনৈতিক স্পেস তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে।
তারা বিভিন্ন জায়গায় তাদের যে ছাত্র শিবির অত্যন্ত সুসংগঠিত এবং অর্গানাইজড, তারা এই ক্ষেত্রে রাস্তায় তাদেরকে নামিয়ে দিয়েছে এবং বেশ কয়েকটি গণসমাবেশ করে তারা ইতিমধ্যেই জানান দিয়ে দিয়েছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের হাতে নির্ভর করবে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আগামী সময়। কিন্তু তাহলে আওয়ামী লীগকে হঠাৎ করে ভয় কেন পাচ্ছে ইউনূস প্রশাসন? কেনই বা প্রজ্ঞাপন জারি করছেন? কেনই বা বাংলাদেশ জুড়ে এরকম একটা মহল তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে ফিরতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি যদি একটা আওয়াজ দেন, তিনি যদি একটা কর্মসূচি ঘোষণা করেন, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের সবাই রাস্তায় নেমে আসবেন। এ কথাটা সত্য যে যে কোনো মুহূর্তে যদি আওয়ামী লীগ নেত্রী তিনি প্রবেশ করেন, তবে প্রবেশের জন্য এটা উপযুক্ত সময় কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার কারণ আগামী সময় বাংলাদেশে এই যে একটা যেরকম বৃষ্টিপাত হচ্ছে গোটা ভারত জুড়ে এবং পরবর্তী ক্ষেত্রে ফারাক্কার বাঁধ যদি জল ছাড়া শুরু হয়, ডিভিসির জল, সেটাকে বাংলাদেশের কাছে যথেষ্ট ভয় বা আতঙ্কের কারণ রয়েছে। তার কারণ সাধারণ মানুষ যখন বিপর্যস্ত হবে, ইউনূস প্রশাসন শুরুর দিকে যে দম তারা দেখাচ্ছিল যে কিছু হলেও অন্তত ত্রাণ কার্য গিয়ে পৌঁছানোর ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে তারা সেই অবস্থায় নেই। কেননা এই ত্রাণ কার্য পরিচালনা করতে গিয়ে সার্জিস আলমরা যে ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছে, দুর্নীতি এই কারণেই বলা হচ্ছে যেহেতু তারা কোনো হিসেব দেয়নি এবং সরাসরি কোনো হিসেব আসেনি বলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু খবর তৈরি হচ্ছে এই কারণে এবং হয়েওছে, যে কারণে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লার মতো যারা রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা, তাদের এখন একটা কিন্তু বিপর্যয় নেমে এসেছে, তাদের বিশ্বাসযোগ্যতা শূন্যে গিয়ে ঠেকেছে। একবার কোনো উদীয়মান রাজনীতিবিদের বিশ্বাসযোগ্যতা যদি একটা শুরুতেই শূন্যে এসে গিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু ঘোর বিপদ অপেক্ষা করছে। একটা সময় আসবে না ঘাড়কা না ঘাটকা, সেই পরিস্থিতি হতে চলেছে। এখন বাংলাদেশে এই যে সংস্কার বা এই সমস্ত কথা বলে মানুষের মধ্যে যে আশার একটা সঞ্চার করেছিলেন মোহাম্মদ ইউনূস, সেই আশা কিন্তু অনেকটাই মানুষ এখন ম্রিয়মাণ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে এত দ্রব্যমূল্য বৃদ্ধি, তার সাথে হচ্ছে মানুষের বেকার হয়ে যাওয়ার ঘটনা প্রত্যেক দিন এত বাড়ছে যে একটি জনবহুল দেশে এই সমস্ত মানুষকে তিনবেলা আহার জোগাড় করা আগামী সময়টা একটা বড় কঠিন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াচ্ছে। তার সাথে হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি, যে দুর্নীতি বাংলাদেশে এক শ্রেণীর হয়তো আরও সুবিধাভোগী একটা ভগ্নাংশ মাত্র তৈরি করবে, যারা হয়তো আগামী দিনে এই লুটপাটের ফসলকে তারা কোন গোলায় রাখবে, কোন দেশের গোলাতে গিয়ে তারা সেই সমস্ত লুটপাটের ধনগুলো গিয়ে সঞ্চয় করবে, সেই নিয়ে হয়তো তারা ভাবনা চিন্তা করছে। ফলে দেশের দিকে তাদের কারোরই মন নেই। এমতো পরিস্থিতি তো পরাশক্তিগুলোর কাছে একটা বিরাট ক্ষেত্র প্রস্তুত করে। তার কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কেউ তার স্বার্থ বিন্দুমাত্র বিসর্জন দিয়ে সে অন্যকে গড়ে তোলার মতো পরিস্থিতিতে নেই। দক্ষিণপন্থী রাজনীতি যখন প্রবলভাবে বিস্তার লাভ করে, এই বিষয়টাই তখন চলে আসে। মানুষ তখন, যারা সাধারণ মানুষ, যারা ওয়ার্কিং ক্লাস বা কিছু করে উঠতে চান, যারা জীবনে পরিশ্রমের মধ্যে দিয়ে সততার সঙ্গে যারা বাঁচতে চান, তারা যখন একদিকে অত্যন্ত একটা কঠিন অবস্থায় পড়েন, অন্যদিকে আরও একটি অংশ জনগণের থাকে যারা এই সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করতে করতেই তাদের সমস্ত জীবনের সমস্ত শক্তি ব্যয় হতে থাকে। কোথায় কি হচ্ছে সেই দিকে তারা খেয়াল রাখার সময় পান না। আর এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে কোনো দেশপ্রেমিক কোনো সিদ্ধান্ত আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের? নেই। তার কোনো রকম বক্তব্য আছে? নেই। তিনি এখন কোনো রকমে নির্বাচনটা দিয়ে প্রস্থান করতে পারলেই তিনি বুঝতে পারছেন যে তার অনেকটা খেলা হয়ে গেছে। আমি শুরুর দিন থেকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জীবনে বৈষয়িক সাফল্য প্রচুর, ক্যাবিনেট ভর্তি তার বিভিন্ন পুরস্কার এবং স্মারক, নোবেল পুরস্কার প্রাপ্ত। বাংলাদেশের ইতিহাসে অন্তত তিনি যদি এক বছরও তিনি যদি শাসন ক্ষমতায় থাকেন, বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস, সেই ইতিহাসে তিনি জায়গা করে নেবেন। অনেকে এরকম ইতিহাসে জায়গা পাবার জন্য অনেকে নানা রকম কসরত করতে থাকেন। কেউ নায়ক হিসেবে আবির্ভূত হন, কেউ ভিলেন হিসাবে আবির্ভূত হন।
কেউ কেউ সকলেই হয়তো চান নায়ক হতে, কিন্তু কেউ কেউ ভিলেন হয়ে যান। হয়তো মোহাম্মদ ইউনূসের জন্য সেটা অপেক্ষা করছে, আর বাংলাদেশবাসীর জন্যে অপেক্ষা করছে এক বড় রকমের হাহাকার। যে হাহাকারের সামনে দাঁড়িয়ে কে নেতৃত্ব দেবে আগামী দিনের বাংলাদেশকে, তাই নিয়ে এক বড় প্রশ্ন। আমি অনেকের উপরই আস্থা বিভিন্ন সময় রেখেছি, বিভিন্ন তাদের রাজনৈতিক কার্যকলাপ জানার চেষ্টা করেছি, তাদের বিভিন্ন জীবনযাপন এবং বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত শেখ হাসিনা যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা হয়তো আগামী সময় আওয়ামী লীগের জন্য আবির্ভূত হতে চলেছেন। এটাই হচ্ছে অগাস্ট মাসের ক্ষেত্রে এক বড় রকমের প্রশ্ন। আর ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ভয় পেলে কি হবে? আজ কার্যত তিনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে একবার ফোন করতে হবে হচ্ছে আমেরিকানদের, একবার হয়তো ফোন করতে হবে হচ্ছে চীনের পররাষ্ট্র দপ্তর কী বলছে, আরও একবার বুঝতে হবে যে ভারতের দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা কত আদৌ কোনো লাভবান হবে কি না, বা হচ্ছে পাকিস্তান। এই সব অঙ্ক করতে করতে ঘড়ির কাঁটা বেজে যায় তখন হচ্ছে রাত 7টা বা 8টা। তারপর অতঃপর ঘরে গিয়ে শয়ন আর ভোজন, এইভাবেই তো চলছে। আর রসাতলে যাচ্ছে ক্রমশ সোনার বাংলা। এটা দুঃখের, এটা যন্ত্রণার। আজ এই পর্যন্তই থাকছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সত্যিকারের সক্রিয় সহায়তা আমরা সবসময় প্রার্থনা করি। আজকেও তাই করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।